হাটের শেষে পলাশ আর সুধাবুড়ো বসে আছে বাঁশের মাচাতে। গ্রামের কিছু ছোকরা বৃদ্ধ মিলিয়ে হয় এই আড্ডাটা, কিন্তু আজ কারোর পাত্তা নেই। সকলে যেন ভুলেই গেছে সন্ধ্যের গল্পের আড্ডার কথাটা। সুধাবুড়ো বসে তামাক খাচ্ছিল। পেশায় তিনি জেলে, কিন্তু তিনি আরও একটা বিদ্যা জানেন, যেটা হলো ওঝা বিদ্যা। কিন্তু তিনি ওঝাগিরি করে কারুর থেকে আজ পর্যন্ত একটা টাকাও নেননি। কেউ টাকা দিতে চাইলে তিনি বলতেন, ধুর পাগলা, টাকা নিয়ে ওঝা বিদ্যাটাকে আমি অসম্মান করতে পারবো না। তুই বরং টাকাটা নিয়ে বুড়ো ঠাকুরের পুজো দিস। বুড়ো ঠাকুর সহায় হলেই সবার মঙ্গল। সুধাবুড়ো বলতেন মাছ ধরেই তার একার দিন চলে যায়। একা মানুষ, বিয়ে করেননি তিনি। গ্রামের ছোটোখাটো বিপদে সব সময় সবার পাশে থাকেন, তাই গ্রামের লোকেরা তাকে খুব শ্রদ্ধা করে। কাকা, আজ কি কেউ আসবে না নাকি? আজ তো বুড়ো ঠাকুরের পুজো নিয়ে একটা আলোচনা ছিল, সেটা কি সবাই ভুলে গেল নাকি বলো তো? আর এই মৃত্যুঞ্জয়দা আবার কোথায় গেল বলো তো? তারও তো কোনো পাত্তা নেই দেখছি। কি জানি, আমিও তো তাই ভাবছি। এবারেও প্রত্যেকবারের মতো চাঁদা সংগ্রহ করার দায়িত্বটা ভাবছিলাম মৃত্যুঞ্জয়কেই দেব, কিন্তু ওর তো কোনো পাত্তাই নেই। ওর বদলে তুই দায়িত্বটা নিয়ে নিস ভাবধন, বুঝলি? সেটা নিয়ে তুমি চিন্তা করো না কাকা, ওতে আমার কোনো আপত্তি নেই, আমি সব দেখে নেব। এমন সময় মৃত্যুঞ্জয় হন্তদন্ত হয়ে মাচার সামনে এসে দাঁড়ায়। তারপর যেন সে হাঁপাতে হাঁপাতে বিচলিত স্বরে বলে ওঠে, কাকা, জলার পাড়ে নাকি সত্যকে দেখা গিয়েছে, কিন্তু ফটিকের কোনো খোঁজ নেই। সত্য নাকি পাগলের মতো অবস্থা হয়ে গেছে। সবাই ওই জলার পাড়ের দিকেই গেছে। আমি ওই দিকে যাচ্ছি, তোমরাও চলো। ওরা তিনজন হন্তদন্ত হয়ে জলার কাছে এসে পৌঁছায়। জলার পাড় থেকেই ওরা মোটা গাছটার কাছে বেশ কিছু ভিড় দেখতে পায়। ভিড় পেরিয়ে ওরা সামনে এগিয়ে গিয়ে দেখে সত্য গাছের গোড়ায় বসে পাগলের মতো আচরণ করে চলেছে। দুটো হাত তুলে সে একভাবে মাথা চাবড়াচ্ছে আর এক কথায় আউড়ে চলেছে, ফটিককে টেনে নিল, ফটিককে টেনে নিল, রক্ত রক্ত, কত রক্ত, ফটিককে টেনে নিল, কত রক্ত। ভিড়ের মধ্যে কত লোক কত কথা বলা বলি করে চলেছে। পলাশ সত্যকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সুধাবুড়ো তার কাঁধে হাত রেখে তাকে থামিয়ে দিয়ে নরম স্বরে বলে ওঠে, থাক থাক, কিছু জিজ্ঞেস করিস না এখন। মনে হচ্ছে ও মর্মান্তিক কিছু দেখে ফেলেছে। ওকে আর ঘাটিয়ে লাভ নেই, তুই বরং নরেনকে সামলা। নরেনের চোখে জল। মনে মনে সে প্রচণ্ড কষ্ট পেয়েছে এই আকস্মিক দুর্ঘটনায়। কষ্ট পাওয়ারই কথা, ফটিক যে তার অনেক দিনের পুরনো মাছ ধরার সঙ্গী ছিল। হঠাৎ করে কি থেকে যে কি হয়ে গেল। বাঁশের মাচাটাতে বসে পলাশ, মৃত্যুঞ্জয় আর সুধাবুড়ো আবার ঘটনাটা নিয়ে আলোচনা করছিল। আসলে এমন কিছু হয়ে যাবে তারা ঠিক বুঝে উঠতে পারেনি। এমন একটা ঘটনা কিছু বছর আগে ঘটেছিল, কিন্তু সেটা তেমন বড় ছিল না। পাঁক জলাতে অনেক মাছ পাওয়া যায়, সেই লোভে গ্রামের একজন গিয়েছিল ভোরে মাছ ধরতে। সেখানেই সে একটা কালো ছায়া দেখতে পায় জলায়। সেটা দেখে সে আকস্মিক ভয় পেয়ে যায়, কিন্তু তার কোনো ক্ষতি হয় না। তারপর গ্রামের কেউই ওই জলাতে যেতে সাহস পেত না। বেশ কিছুদিন আগেই জানা গেছিল যে ওই কালো ছায়াটা আসলে কুমিরের ছিল, কিন্তু সেটা জেনেও বাকি গ্রামের বৃদ্ধরা কত আগে থেকে ছড়িয়ে দিয়ে গেছিল যে ওই জলাটা অভিশপ্ত। ওই জলায় নামলে কেউ বেঁচে ফেরে না। বুঝলে কাকা, আমার মনে হয় এই সত্যদা মিথ্যে বলছে। আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। ঠিক বলেছিস, আমারও কেমন একটা সন্দেহ হচ্ছিল। নৌকার উপর কুমির উঠে ফটিককে টেনে নিল আর সত্যকে ছেড়ে দিল। সন্দেহজনক ঘটনাটা। আরে বোকার হদ্দরা, এও তো হতে পারে যে ফটিক জাল ফেলে মাছ ধরছিল, আর সেই সময় কুমিরটা এসে জালে টান দিয়ে ফটিককে জলে ফেলে দেয়। তারপর বাকিটা আর
যাই হোক কাকা, নরেনের যে একটা খোঁজ নেওয়া দরকার। হয়তো সে ভয়ে পাকজলার আশেপাশের কোনো একটা ডাঙায় উঠে আছে। সেটার তো একটা খোঁজ নিতে হবে নাকি? আরে পাগল হলি নাকি? সত্য কি আউড়ে যাচ্ছিল শুনিসনি? রক্ত দেখেছে, তার মানে কুমির ওকে টেনে নিয়েছে জলার ভিতরে। তারপর আর কি কিছু বলার থাকে নাকি? মৃত্যুঞ্জয় এবার একটু চুপ হয়ে যায়। সে যেন মনমরা হয়ে পড়ে সুধাবুড়োর এই কথায়। সেটা লক্ষ্য করে পলাশ মৃত্যুঞ্জয়কে বলে, কি গো মৃত্যুঞ্জয় দা, তুমি কেমন মনমরা হয়ে পড়লে যে বড়? কিছু ভাবছো নাকি? আমাকেই তো ভাবতে হবে, তোদের আর ভাবনা কিসের? সুধাবুড়ো এই কথাটা শুনে একটু অবাক হয়ে যায়। কেন রে, কি হলো তোর আবার? এমন করে বলছো যেন কিছুই জানো না। তোমাদের কারো সংসার নেই, কিন্তু আমার সংসার আছে। সুযোগ পেলে বউ আমার সারাক্ষণ খিটখিট করে। এই ভাগের টাকায় তোমাদের মতো কি আমার সংসার চলে নাকি? বুঝেছি। তা হঠাৎ এমনটা মনে হলো কেন তোর? এতদিন ধরে তো আমরা ভাগে মাছ ধরছি। তা আগে তো তোর এই কথা মাথায় আসেনি। হঠাৎ করে? হঠাৎ করে নয় কাকা, এটা আমি অনেক দিন থেকে বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারছিলাম না। এবার আর সহ্য করা যাচ্ছে না বউয়ের এই খিটখিটানি। আমার রোজগারটা বাড়াতেই হবে এবার দেখছি। তা রোজগারটা কিভাবে বাড়াবি ভাবছিস? কিভাবে আর, যেহেতু তোমাদের খরচ কম, তাই তোমাদের ভাগ ওই মানে মাছের ভাগের টাকাটাও কম নেওয়া দরকার হিসেব মতো। এই কথাটা শুনে পলাশ ভুরু কুচকে বলে ওঠে, সে কি কথা? এমন কথা তো নৌকাটা কেনার সময় হয়নি আমাদের মধ্যে। নৌকা কেনার সময় আমাদের মধ্যে কথা হয়েছিল কি সমান ভাগে রোজগারটা ভাগ হবে। কি বলো কাকা? হ্যাঁ, সেটা তো ঠিক, কিন্তু মৃত্যুঞ্জয় যখন বলছে, ওর কথাটাও তো ভাবতে হবে নাকি? ওর তো পরিবার আছে, তাদের খরচ আছে। তুমি যাই বলো কাকা, এ বিষয়ে আমি একমত হতে পারবো না। সবার সমান ভাগ হওয়ার কথা ছিল প্রথম থেকে, আর সেটাই হবে। এর কোনো নড়চড় আমি মেনে নেব না। আর নৌকাটা কেনার সময় তখন মনে ছিল না পরিবারের কথা? হ্যাঁ? পলাশের এমন কথা শুনে মৃত্যুঞ্জয়ের রাগে গা জ্বলে ওঠে। সে কটাক্ষ দৃষ্টিতে পলাশের দিকে তাকিয়ে দেখে। তারপর সুধাবুড়োকে উদ্দেশ্য করে বলে ওঠে, তাহলে আর কি, উপার্জন বাড়ানোর জন্য আমাদের বেশি বেশি মাছ ধরতে হবে। আর বেশি মাছ এখানে কোথায় পাওয়া যায় সেটা তোমাদের বলে দিতে হবে না নিশ্চয়? সে কি রে, তুই আবার পাক জলায় গিয়ে মাছ ধরবার কথা ভাবছিস না তো? আজই একটা দুর্ঘটনা ঘটে গেল ফটিকের সাথে, তারপরেও কিভাবে সাহস হয় তোর ওই জলায় মাছ ধরার কথা মনে করিস? বাদ দাও তো কাকা, ফটিক অসাবধানতায় পড়ে গেছিল হয়তো জলাতে। সে ভুল কি আমরাও করব নাকি? না না, ওই জলাতে যাওয়াটা ঠিক হবে না। অভিশপ্ত জলা ওটা, কারো না কারো প্রাণ নিয়েই নেবে ওই জলা। ওখানে যাওয়া একদম উচিত কাজ হবে না আমাদের। তুমি কি করবে দেখো কাকা, হয় ওই জলাতে চলো, নইলে তোমাদের ভাগের টাকা কমিয়ে আমার ভাগের টাকা বাড়াও। গোড়ামিগিরি করলে আর চলবে না। না না, ভাগের টাকা নিয়ে কোনো নড়চড় করা চলবে না। কাকা, তুমি বরং রাজি হয়ে যাও। ওই জলাতেই মাছ ধরতে যাব আমরা এবার থেকে। তোরা যখন মদ বানিয়েই ফেলেছিস, তখন আর কি করার। ঠিক আছে, কাল ভোরেই তাহলে যাওয়া হবে পাকজলার দিকে। শুধু বুড়ো ঠাকুর রক্ষে করলে হয়। ঠিক আছে কাকা, তাহলে ওই কথাই রইল। কাল থেকে পাক জলাতে মাছ ধরা হবে, কিন্তু কাল একটু তাড়াতাড়ি বেরিও। রাতে বেরিয়ে সকাল সকাল ফিরে আসা যাবে জলা থেকে। ঠিক আছে, তাহলে চল, আর বসে থেকে কাজ নেই। অনেক রাত হলো, কাল আবার তাড়াতাড়ি উঠতে হবে। হ্যাঁ চলো কাকা। রাতে শোবার সময় সুধাবুড়ো পাঁক জ্বলার কথা ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়ে।
রাত থাকতে থাকতে সুধাবুড়ো জাল কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে। নদীর ঘাটে পৌঁছে সুধাবুড়ো দেখে পলাশ আর মৃত্যুঞ্জয় দাঁড়িয়ে আছে ঘাটে। এই রে, তোরা এসে দাঁড়িয়ে আছিস, আমার আসতে একটু দেরি হয়ে গেল। যাকে চল চল, তাড়াতাড়ি ফিরে আসতে পারলেই বাঁচি। তারপর নৌকাতে বসে সুধাবুড়ো বুড়ো ঠাকুরের নামে প্রণাম জানায়। হে বুড়ো ঠাকুর, রক্ষে করো আমাদের, রক্ষে করো। পলাশ নৌকার দাঁড় টানতে শুরু করে দেয়। চারিদিকে একটা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। নৌকাতে মৃত্যুঞ্জয় বসে কি যেন একটা ভেবেই চলেছে। সেটা পলাশ দাঁড় টানতে টানতে লক্ষ্য করে। কি গো মৃত্যুঞ্জয় দা, অমন বসে থাকলে হবে? একা দাঁড় টানতে টানতে হাঁপিয়ে যাচ্ছি যে, তুমিও হালটা ধরো। আরে চলেই তো এসেছি, আর মাত্র একটু পথ। তুই বাকিটা টান না, ফেরার পথে আমি হালটা ধরবো না হয়। পলাশের এবার একটু রাগ হতে শুরু করলো। নিজে ডেকে আনবে, আবার কাজের বেলা অষ্টরম্বা। কিন্তু দেখো, বাবুর ভাগের টাকাটা আবার বেশি চায়। হ্যাঁ, বেশ কিছুক্ষণ নৌকা চালানোর পর ওরা পৌঁছে যায় পাকজলাতে। পাকজলার চারিদিকে যেন ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে। পলাশ দাঁড় টানা বন্ধ করে জালটা তুলে নেয় হাতে। কাকা, আমি এখানে জালটা ফেলছি, তোমরা একটু চারিদিকে লক্ষ্য রেখো। কুমির দেখা পেলে জালটা ঝটপট তুলে নিতে হবে। আচ্ছা। মৃত্যুঞ্জয় তখনও স্থির হয়ে বসে রয়েছে। তার যেন কোনো ভয় নেই। চোখে মুখে একটা কুটিল ভাব প্রকাশ হয়েছে তার তখন। পলাশ তখন জালটা সাজিয়ে নিয়ে ছুড়ে দেয় জলাতে। নৌকার উপর রাখা লণ্ঠনটা তখন মিটিমিটি জ্বলছে। চারিদিকে একটা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। মৃত্যুঞ্জয় চারিদিকে দেখে চলেছে এক কুটিল দৃষ্টি নিয়ে। সে যেন কারোর উপস্থিতির অপেক্ষায় আছে। চারিদিকে দেখতে দেখতে হঠাৎ সুধাবুড়োর চোখ একদিকে গিয়ে আটকে যায়। দূরে ওটা কি দেখা যাচ্ছে? কুমির নাকি? একটা কালো বস্তু জলার কাদা জল চিরে এগিয়ে আসছে ওদের দিকে। সুধাবুড়ো ভয়ে চেঁচিয়ে ওঠে। পলাশ, জালটা গুটিয়ে নে, গুটিয়ে নে। মনে হচ্ছে একটা কুমির এগিয়ে আসছে আমাদের নৌকাটার দিকে। সে কি? পলাশ ধরপর করে জালটা টানতে শুরু করে। সেই সময় মৃত্যুঞ্জয়ের চোখে মুখে একটা উল্লাস ফুটে ওঠে। সে দাঁড়িয়ে ওঠে। তারপর ধীরে ধীরে পলাশের দিকে এগিয়ে যায়। তারপর একটা জোরে ধাক্কা দেয় পলাশকে। পলাশ ছিটকে পড়ে জলাতে। এ কি? এটা কি করলি? কি করলি তুই? পলাশকে ঠেলা মেরে ফেলে দিলি কেন? তোল তোল, ওকে ওপরে তোল। কুমির ঘোরাফেরা করছে, ওকে যে টেনে নেবে। একদম এগোবে না কাকা, নইলে নইলে তোমাকেও ফেলে দেবো নৌকা থেকে। মরুক বেটা, মরুক। খুব বার বেড়েছিল। হ্যাঁ, এদিকে পলাশ সাঁতার কেটে নৌকায় ওঠার চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই পা দুটোকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারছে না। তার পা দুটো পেঁচিয়ে ধরে আছে পাক জলার অভিশপ্ত লতা। এক সময় হাতের জোর কমে আসে পলাশের। সে পাক জলাতে তলিয়ে যেতে শুরু করে। সুধাবুড়োর চোখে জল চলে আসে। এ কি করলি তুই? ছেলেটাকে মেরে ফেললি। বেশ করেছি, এবার তোমার পালা। ভেবেছিলাম তোমায় ছেড়ে দেবো, কিন্তু তোমাকে ছাড়লে চলবে না। কোনো প্রমাণ রাখা যাবে না। একাই নৌকাটা দিয়ে মাছ ধরবো আর ব্যবসা করবো। মৃত্যুঞ্জয় ধীরে ধীরে এগোতে থাকে সুধাবুড়োর দিকে। হঠাৎ ঝপাস করে একটা শব্দ হয়। জলের নিচে থেকে বেরিয়ে আসে একটা বীভৎস মূর্তি।
শরীরটা পলাশের মতো, কিন্তু কিন্তু সেটা আদৌ পলাশ নয়। কি বীভৎস রূপ তার! ভয়ে জড়সড় হয়ে পড়ে মৃত্যুঞ্জয় আর সুধা বুড়ো। কি 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 এটা? এটা কি পলাশ নাকি? পলাশের শরীরটা হাওয়ায় ভাসতে ভাসতে একসময় ঝাঁপিয়ে পড়ে মৃত্যুঞ্জয়ের উপর। ছপাস করে একটা শব্দ, তারপর সব নিস্তব্ধ। কিছুক্ষণ পর আবার জলের নিচে থেকে বেরিয়ে আসে পলাশের শরীরটা। শুধু শরীর বলা ভুল হবে ওটাকে। পলাশের শরীরটা ধীরে ধীরে নৌকার উপর নেমে পড়ে। তারপর মুখটা হা হয়ে যায়। মুখ থেকে একটা সাদা ধোঁয়া বেরিয়ে আসে। একটা সময় ধোঁয়াটা পরিণত হয় একটা শরীরে। শরীরটা কার সুধা বুড়ো সেটা স্পষ্ট চিনতে পারে। ফটিক তুই? আমি। তোর এই হাল হলো কিভাবে? ওই সত্য আমায় ভুলিয়ে ভালিয়ে এই পাঁক জলাতে নিয়ে এসেছিল। তারপর ঠিক মৃত্যুঞ্জয়ের মতো সত্য আমাকে ঠেলা মেরে ফেলে দেয় জলে। ওর আসল উদ্দেশ্য ছিল আমায় মেরে নরেনের নৌকাটা কেড়ে নেওয়ার। আমি বেঁচে থাকতে ও সেটা করতে পারতো না, তাই আমাকে এই পাঁচ জলায় নিয়ে এসে ফেলে দেয়। আমি আমি কত চেষ্টা করেছি, কিন্তু কিন্তু আর উঠতে পারিনি। কতটা কষ্ট নিয়ে মরেছি আমি, কিন্তু কিন্তু ওই সত্য বেটাকেও আমি ছাড়িনি। এই জলাতে ওকে পুঁতে দিয়েছি আজ। পুঁতে দিয়েছি এই জলাতে। পলাশ এখনো বেঁচে আছে। কিছুক্ষণের মধ্যে ওর জ্ঞান ফিরবে। ওকে নিয়ে বাড়িতে চলে যাও আর এসো না এই জলাতে। এই জলা অভিশপ্ত, অভিশপ্ত এই জলা, অভিশপ্ত। বলতে বলতে ফটিকের শরীরটা আবার পাঁক জলায় তলিয়ে যায়। আকাশে অন্ধকার কেটে দিনের আলো বেরিয়ে আসতে শুরু করেছে। তখন সুধা বুড়ো পলাশের দিকে তাকায়। ধীরে ধীরে পলাশের জ্ঞান ফিরছে। তখন সুধা বুড়ো নৌকার দাঁড় টানতে শুরু করে। আর সে আসবে না এই জলাতে, আর কাউকে আসতেও দেবে না। ফটিকের শেষ কথাগুলো মনে করে সুধা বুড়োর চোখে জল আসে। আর এসো না এই জলাতে। এই জলা অভিশপ্ত, অভিশপ্ত এই জলা, অভিশপ্ত।